তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজ আলোচনা করব ক্লাস 10 এর তাপের ঘটনা সমূহ থেকে তাপের পরিবহন সম্পর্কে। তো আমরা অলরেডি কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফিজিক্সের কিছু ভিডিও বানিয়েছি, যার লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবে। তো চলো শুরু করা যাক। তো আমরা মেনলি তাপের সঞ্চালন সম্পর্কে পড়ব। তো তাপের সঞ্চালনের মধ্যে একটি পদ্ধতি হলো তাপের পরিবহন। তাপের সঞ্চালন কথার অর্থ না আমরা জানি তাপ হলো এক প্রকারের শক্তি। তাপ এক প্রকারের শক্তি, তো যা এক জায়গা থেকে অন্য জায়গায় কি হয়ে যায় না ট্রান্সফার হয়ে যায়, সঞ্চালিত। তো এর কি কি পদ্ধতি রয়েছে সেগুলো আমরা দেখব। তো জেনারেলি আমরা তাপের সঞ্চালনের তিনটে পদ্ধতি রয়েছে। তো তার মধ্যে প্রথম যে পদ্ধতিটি হলো সেটি হলো তাপের পরিবহন। conduction of heat। দ্বিতীয়টি যে পদ্ধতিটি হলো সেটি হলো তাপের পরিচলন। এবং তৃতীয় যে পদ্ধতিটি হলো সেটি হলো তাপের বিকিরণ। তো আমরা বললাম তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়। তো তাপের পরিবহন কি, পরিচলন কি, বিকিরণ কি, আমরা ছোট্ট ছোট্ট তিনটে এক্সাম্পল যদি দেখি না। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমরা যখন শীতকালে যখন খুব ঠান্ডা লাগে কি করি না, কোনো একটা জায়গায় যদি আগুন জ্বালা থাকে বা উনুনের পাশে আমরা কি করি, হাত দিয়ে কি করা, যাকে আমরা বলি কি না হাত সেঁকছি। তো আমরা দেখি যে একটু গরম অনুভূত হয়। তো এই পদ্ধতিটি কি পদ্ধতি? এটি হলো তাপের বিকিরণ। অর্থাৎ কি না বিকিরিত হচ্ছে মানে কি ছড়িয়ে পড়ছে। কোনো একটা জায়গায় আগুন জ্বলছে, আমরা তার পাশে কি করছি না এরকম হাত দিয়ে হাত সেঁকছি। তার মানে কি বোঝাচ্ছে যে আমাদের ওই যে আগুনে যে তাপটি আছে সেটি আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে, যার জন্য আমাদের শরীরে কি হচ্ছে, গরম অনুভূত হচ্ছে। এটি কিসের উদাহরণ? না তাপের বিকিরণের উদাহরণ। তো সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে আলো আসে? না বিকিরণ পদ্ধতিতে। আলো কোন পদ্ধতিতে আসে? বিকিরণ পদ্ধতিতে। এবং আলোর সাথে সাথে কি আসে না তাপ আসে। তাপও কি পদ্ধতিতে আসে? না একই জিনিস, বিকিরণ পদ্ধতিতে। তাহলে বিকিরণ পদ্ধতি যেটা আমরা বললাম, দেখো এই বিকিরণ পদ্ধতিতে কিন্তু কোনো মাধ্যমের দরকার হচ্ছে না। মাধ্যম থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। কারণ আমরা যদি লক্ষ্য করি পৃথিবী আর সূর্যের মাঝে কি পুরো স্থানই ফাঁকা। আমরা জানি কি যে পৃথিবীর বায়ুমণ্ডলের পরে কি আছে, অধিকাংশ স্থানই ফাঁকা রয়েছে এবং পৃথিবী এবং সূর্যের মাঝে বিস্তর অংশ ফাঁকা। তাহলে যদি ওর মাঝে যদি মাধ্যম নেই, তো তাও কি হচ্ছে, আমাদের এখানে তাপ এবং আলো এসে পৌঁছাচ্ছে। তার মানে তাপ এবং আলো এই দুটি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য বা যদি আমাদের বিকিরণের জন্য যদি আমরা বলে থাকি, সেক্ষেত্রে মাধ্যম না থাকলেও চলবে। আচ্ছা, সেকেন্ড যদি আমরা দেখি যে আমাদের সেকেন্ড যেটি রয়েছে সেটি আমরা বলছি তাপের পরিচলন বা কনভেকশন। তো কনভেকশন বা তাপের পরিচলন কি না, আমরা যদি একটি গরম জল যদি আমরা ফোটাতে থাকি কোনো একটা হাঁড়িতে বা কোনো একটা পাত্রে, দেখবে একটুক্ষণ পরে কি হবে না, জল যখন এরকম টগবগ টগবগ করে ফুটতে শুরু করে আওয়াজ হয়, তখন দেখবে যে ওপরের জল নিচে যায়, নিচের জল ওপরে আসে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো কন্টিনিউয়াসলি এইভাবে যে পদ্ধতিটি চলছে একে বলছি কি আমরা তাপের পরিচলন পদ্ধতি। এর এক্সাম্পল হিসাবে যদি আমরা আর যদি দৈনন্দিন জীবনের এক্সাম্পল দেখি, তাহলে দেখবে যে গ্রীষ্মকালে বিকেলের দিকে কি হয় না, কালবৈশাখী আমরা বলি, এই ধরনের দেখতে পাই। তো এটি কেন, কিসের জন্য ঘটে না, এটিও ঠিক পরিচলন পদ্ধতির জন্য ঘটে না। এগুলো কি হয় না, সাময়িকভাবে কোনো জায়গায় আমরা বলি যে
স্থানীয় কোনো ঝড়ঝঞ্ঝা হচ্ছে যার জন্য বাতাস আসছে। এর কারণ হচ্ছে কি না, যখন আমাদের কোনো একটি অংশ যখন গরম হয়ে গেল এবং উষ্ণ হয়ে যায়, তখন কি হয়ে যায় না, যখন উষ্ণ হয়ে গেল তখন ওই বাতাস হালকা হয়ে উপরে উঠে গেল, যখনই উপরে উঠে গেল তখন আশেপাশে যে ঠান্ডা বাতাস আছে সেটি দখল করার জন্য কি হলো না, সেই জায়গা দখল করার জন্য ছুটে এলো। তো এর ফলে আমরা একটা কি দেখতে পাই, একটা স্রোত দেখতে পাই, এটাকে আমরা বলছি পরিচলন। তো আমরা যদি লক্ষ্য করি কোনো একটি জায়গায়, মনে করো এখানে আমাদের উষ্ণ রয়েছে, তো এখানে আমাদের কোনো মনে করো বার্নারের সাহায্যে আমরা গরম করছি, এটি একটি পাত্র বা কোনো একটি বড় রকমের একটি পাত্র রয়েছে। তো এখানে কি হলো না, কি পদ্ধতিতে ঘটে না, কোনো পদার্থ, এখানে যে পদার্থগুলো থাকবে সেগুলো কি হবে না, উষ্ণ হবে। তো মেইনলি আমাদের পরিচলনটা কার ক্ষেত্রে দেখতে পাই না, তরল বা গ্যাসের ক্ষেত্রে দেখতে পাই, কঠিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। তরল বা গ্যাসের ক্ষেত্রে কারণ কি না, এরা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। যখনই এরা গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে কি হলো না, এ ওপরে উঠে গেল, এরা যেহেতু গরম হয়ে গেছে, তাহলে ওপরে যখনই উঠে গেল সঙ্গে সঙ্গে কি ঘটবে না, নিচে তো আর ফাঁকা জায়গা থাকতে পারে না, তখন ওপরের যে ঠান্ডা যে বাতাস থাকবে বা ঠান্ডা যে তরল পদার্থ থাকবে সে কি করবে না, নিচে নেমে আসবে। তারা নিচে যখনই নেমে এলো কিছুক্ষণ পরে কি হবে, তারা গরম হবে, তারা যখন গরম হবে তখন কি হবে, তারা আবার উপরে উঠবে। তার মানে এটা চক্রাকারে এই পদ্ধতিতে চলতে থাকে। তাহলে কিছু জন নিচে নামলো, সে কি করলো, গরম হলো, গরম হওয়ার পর আবার উপরে উঠলো, আবার উপরে ওঠার পর সে যখন ঠান্ডা হলো সে আবার নিচে নামলো, আবার গরম হলো, আবার উপরে উঠলো। এইভাবে যে পদ্ধতিটি চলতে থাকে কে বলি আমরা, তাপের পরিচালন পদ্ধতি বা কনভেকশন। এরপর আমাদের লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে কন্ডাকশন। কন্ডাকশন কি না, কন্ডাকশন প্রসেস অর্থাৎ যেটি আমাদের মূলত আমাদের সিলেবাসে রয়েছে, আমাদের কনভেকশন আর রেডিয়েশন সিলেবাসে নেই, তবুও আমরা জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আমি বললাম। তো কন্ডাকশন প্রসেসের আমরা যদি এক্সাম্পল দেখি, যদি কোনো একটি জায়গায় যদি মনে করো উনুনে কোনো আগুন জ্বলছে বা কোনো জায়গায় আগুন জ্বলছে, তুমি কি করলে না, একটা লোহার রড নিলে, লোহার রড নিয়ে কি করলে না, এক প্রান্ত তুমি লোহার রড ধরলে, আরেক প্রান্তকে কি করলে না, ওই আগুনে দিয়ে দিলে। কিছুক্ষণ পরে দেখবে তুমি আর রডটিকে ধরে রাখতে পারবে, অর্থাৎ তোমার হাতে কি হবে না, গরম ছ্যাঁকা অনুভূত হবে। তার মানে কি না, আমরা তো ওই প্রান্তটা তো আর আমরা আগুনে দিচ্ছি না, আমরা অন্য প্রান্ত আগুনে দিচ্ছি। তার মানে কি ওই তাপ কি হয়ে যাচ্ছে না, ওই রডের মধ্য দিয়ে আমাদের হাতে চলে আসছে। যেহেতু হাতে চলে আসছে সেহেতু আমাদের হাতে গরম অনুভূত হচ্ছে এবং আমাদের হাতে ছ্যাঁকা লাগছে। তো এই যে পদ্ধতি, একে বলছি আমরা পরিবহন পদ্ধতি। তো পরিবহন পদ্ধতিতে তাহলে কি হয় না, তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। কিন্তু দেখো এই যে লোহার মধ্য দিয়ে তাপ যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে কিন্তু লোহার ভেতরে যে অণুগুলো আছে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো দিকে নড়ছে না, ওর মধ্য দিয়ে সুন্দর তাপ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ এই পদ্ধতিতে মাধ্যমের কোনো স্থান পরিবর্তন হয়। কিন্তু পরিচলন পদ্ধতিতে আমরা দেখলাম কি না, উষ্ণ হচ্ছে, উষ্ণ হওয়ার পর চলে যাচ্ছে সেখান থেকে ছেড়ে, আবার শীতল আবার সেখানে ফিরে আসছে, সে আবার উষ্ণ হচ্ছে চলে যাচ্ছে। তার মানে পরিচলনে কিন্তু যে মাধ্যম রয়েছে সে কি করছে, বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে। কিন্তু কন্ডাকশন প্রসেসের ক্ষেত্রে বা পরিবহন পদ্ধতির ক্ষেত্রে কিন্তু কণাগুলো কিন্তু সেই জায়গাতেই থাকবে এবং সেই কি হবে না, উষ্ণ হবে এবং পরবর্তী কণাতে কি করবে, সেই তাপ সঞ্চালন করবে। তো এই যে পদ্ধতি, এটি আমরা কন্ডাকশন প্রসিডিওর বলছি। তো এর সম্পর্কে আমরা ডিটেইলসে পড়ব। তো তাপের পরিবহন সম্পর্কে আমরা পড়ব আজ। তো তাপের পরিবহনের ক্ষেত্রে আমরা আরো উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পারি না, মনে করো শীতকালে তোমার রুমের মধ্যেই একটি লোহার কোনো রড রয়েছে আর একটি একই সাইজের একই রকমের একটি কাঠের টুকরো রয়েছে। তুমি যদি দুটোতেই যদি হাত দাও দেখবে কি না, ওই লোহার যে টুকরোটি রয়েছে ওটি বেশি ঠান্ডা অনুভূত হবে কাঠের তুলনায়। আবার একই রকম তুমি রোদ্দুরে কি করলে না, একটি লোহার টুকরো একটি কাঠের টুকরোকে তোমরা একই সাইজের একদম ফেলে রেখে দিলে। এবার কি করলে, তুমি দুটোতেই হাত দিলে কি হবে, কোনটি বেশি উষ্ণ অনুভূত হবে না, তোমার মনে হবে যে লোহার যে টুকরোটি যেটা পড়েছিল সেটি মনে হচ্ছে প্রচন্ড গরম। তো এর কারণ কি না, এর কারণ হচ্ছে লোহা এবং কাঠ দুজনেই রোদে পড়েছিল। দুজনেই যেহেতু রোদে ছিল তাহলে কি দুজনেই একই পরিমাণ তাপ নেবে
এবার আমরা যখনই স্পর্শ করব, তো স্পর্শ করার ক্ষেত্রে দেখছি কি না লোহা কিন্তু ইজিলি তার মধ্যে যে তাপটি আছে সেটি হাতের মাধ্যমে ট্রান্সফার করে দেবে আমাদের শরীরে, কিন্তু কাঠের মধ্যে যে তাপটি রয়েছে সে কিন্তু ইজিলি ট্রান্সফার করতে পারছে না। তার মানে আমরা এটা থেকে বুঝতে পারি যে বিভিন্ন যে পদার্থ আছে, বিভিন্ন পদার্থ কিন্তু সমান পরিমাণে তাপ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারে। অর্থাৎ এই যে তাপের পরিবহন করার ক্ষমতা বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম। যে পদার্থ ভালো তাপের পরিবহন করতে পারে তাকে তাপের সুপরিবাহী পদার্থ বলি, এবং যে ভালো পরিবহন করতে পারে না তাকে আমরা কুপরিবাহী পদার্থ বলি। তো সুপরিবাহী পদার্থ কাকে বলবো? সুপরিবাহী পদার্থ অবশ্যই সুপরিবাহী তড়িতের ক্ষেত্রেও হয়, আমরা এই ক্ষেত্রে তাপের ক্ষেত্রে বলছি। যেসব পদার্থ সহজে তাপের পরিবহনে সক্ষম। তো সুপরিবাহী পদার্থ মেনলি কোনগুলো হয় না? সুপরিবাহী পদার্থ মেনলি ধাতব পদার্থ যেগুলো রয়েছে, লোহা, রূপো, তামা, এগুলো কি হয় না তাপের সুপরিবাহী পদার্থ। আর কুপরিবাহী পদার্থ কি না যেগুলো ধাতু নয়, অর্থাৎ অধাতু, বা আমরা জেনারেলি যে পদার্থগুলো আমরা প্রকৃতিতে দেখতে পাই যেমন কাঠ, প্লাস্টিক, তারপরে হচ্ছে তোমার ধরো পশম, এগুলো হচ্ছে কি তাপের কুপরিবাহী। কুপরিবাহী পদার্থ কি না যারা সহজে তাপের পরিবহন করতে পারবে, তাপের পরিবহনে অক্ষম, আমরা যদি ছোট করে বলি। তো সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থ যদি আমরা বলতে যাই, তো সেক্ষেত্রে দেখো আমরা শীতকালে কি করি না, শীতকালে ঠান্ডা লাগে বলে আমরা পশমের জামা কাপড় আমরা পরা বেশি পছন্দ করি। কারণ না আমরা বলি যে আমাদের ঠান্ডা লাগছে তাই আমরা পশমের জামা কাপড় পরছি। তার কারণ কি না, তার কারণ দেখো আমাদের ঠান্ডা লাগছে এর কথার অর্থ হলো যে বাইরের পরিবেশ কি হয়ে যায়, শীতকালে অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, তো আমাদের শরীর কি হয় তুলনামূলক উষ্ণ থাকে। তো আমাদের শরীর থেকে কি হবে, যদি তাপ উষ্ণ বস্তু থেকে আমরা জানি শীতল বস্তুতে ট্রান্সফার হয়, তাহলে আমাদের বডি যেহেতু আমাদের উষ্ণ, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, তাপ পরিবেশে চলে যেতে চাইবে। যে যখনই পরিবেশে চলে যেতে চাইবে তখনই আমাদের কি হবে, শরীরে শীত অনুভূত হবে এবং ঠান্ডা অনুভূত হবে। তো আমরা কি করলাম না, পশমের আমরা জামা কাপড় পরে নিলাম। তাহলে পশমের জামা কাপড় পরে নিলে কি হবে না, পশম আমরা বললাম কিসের উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, একটি তাপের কুপরিবাহী পদার্থ। তো তাপের কুপরিবাহী পদার্থের যেহেতু উদাহরণ হিসেবে নিচ্ছি, তাহলে এ শরীরের ভিতরে যে তাপ থাকবে সেই তাপটিকে সহজে বাইরে ট্রান্সফার করতে দেবে না। তার মানে কি আমাদের শরীর থেকে তাপ বাইরে বেরোতে পারবে না, অর্থাৎ আমাদের কি না বডির টেম্পারেচার একই থাকবে, তাহলে আমাদের শীত অনুভূত হবে না। তো এইভাবে আমরা জেনারেলি সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থের আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পাই। এবার আমরা দেখব যে তাপের যে পরিবহন করার ক্ষমতা বললাম সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী পদার্থের আলাদা আলাদা। সুপরিবাহী পদার্থ বেশি পরিমাণে বা অতি সহজে তাপ পরিবহন করতে পারে, কিন্তু কুপরিবাহী পদার্থ অতি সহজে তাপ পরিবহন করতে পারে না। তো কে কতটা তাপ পরিবহন করতে পারবে বা কে কতটা পারবে না সেটা সহজে বোঝানোর জন্য, সহজে জানার জন্য একটি রাশি ইন্ট্রোডিউস করা হয়েছে, তার নাম হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক একে আমরা কে দিয়ে আমরা ডিনোট করছি, অর্থাৎ কে যার যত বেশি হবে সে তত সুপরিবাহী পদার্থের মতো আচরণ করবে, যার কে কম হবে তার সে কুপরিবাহী পদার্থের মতো আচরণ করবে। তো এবার আমরা যদি লক্ষ্য করি যে এই দুটো পদার্থ, অর্থাৎ একটি উষ্ণ এবং একটি শীতল পদার্থ রয়েছে, তাহলে এদেরকে যদি আমরা কানেক্ট করে দিই কোনো একটি পদার্থের দ্বারা, সেটি সুপরিবাহী হতে পারে কুপরিবাহী হতে পারে, তাহলে তার মধ্য দিয়ে কিভাবে তাপ পরিবহন হবে এবং সেটি পদার্থের কোন কোন ধর্মের উপর নির্ভর করবে সেটি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করব। না ফার্স্ট মনে করো আমরা একটি উষ্ণ বস্তু নিয়ে নিয়েছি, এটি আমাদের উষ্ণ, এবং এদিকে আমরা কি করলাম, একটি শীতল বস্তু নিয়ে নিয়েছি। তো উষ্ণ বস্তু হিসাবে তুমি যে কোনো আগুন ধরে নিতে পারো বা
কোনো উত্তপ্ত কোনো বস্তু ধরে নিতে পারো, শীতল হিসাবে বরফ ধরতে পারো, যে কোনো পদার্থ তুমি নিতে পারো। অবশ্যই কি হবে না, উষ্ণ বস্তুর তুলনায় শীতল বস্তুর উষ্ণতা সবসময় কি হবে, কম হবে। আমরা যদি ধরে নিই যে উষ্ণ বস্তু যেটি রয়েছে তার উষ্ণতা θ1, তো শীতল বস্তুর উষ্ণতা কত হবে, θ2 যদি আমরা ধরি, তাহলে অবশ্যই θ1 গ্রেটার দেন θ2, অর্থাৎ উষ্ণ বস্তুর টেম্পারেচার বেশি। এবার আমরা কি করলাম না, বিভিন্ন পদার্থ আমরা নিচ্ছি। ফার্স্ট আমরা একটা মেটেরিয়াল নিলাম, একটা পদার্থ নিয়েছি। তো মনে করো এই পদার্থটি আমরা লোহা নিয়েছি, সাপোজ এক্সাম্পল হিসেবে ধরো। আমরা কি করলাম, এবারে এই ঠিক লোহাটি যতটা লম্বা, ঠিক সেম একই ধরনের একই রকমের লম্বা, কিন্তু ওর থেকে আমরা কি করলাম আরেকটু চওড়া, মানে এর প্রস্থচ্ছেদ বেশি আগেরটার তুলনায়। আমরা কি করলাম, কানেক্ট করলাম। এটা 1 নম্বর, এটি 2 নম্বর। তো প্রথমবার আমরা 1 নম্বরকে কানেক্ট করলাম, কানেক্ট করে কতক্ষণ রাখলাম, ধরো 5 মিনিট কানেক্ট করে রেখেছি। তারপর আমরা কি করলাম, 2 নম্বর দণ্ডকে কানেক্ট করলাম, এটাকে আমরা কি কানেক্ট করে 5 মিনিট রেখেছি। এবার আমরা দেখছি কোনটার মধ্যে দিয়ে কিভাবে তাপ সঞ্চালন হচ্ছে। তো প্রথম ক্ষেত্রের তুলনায় দেখলাম যে দ্বিতীয় ক্ষেত্রে তাপ বেশি পরিমাণে এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো তুমি যদি কম্পেয়ার করো যে দুটোই একই পরিমাণ লম্বা ছিল, কিন্তু দ্বিতীয়টার প্রস্থচ্ছেদ কি অনেক বেশি। যদি একটু জলের পাইপের সাথে কম্পেয়ার করো, দেখবে যে একটি সরু জলের পাইপ, একটি মোটা জলের পাইপ, কোনটার মধ্যে দিয়ে বেশি জল প্রবাহিত হয় না, মোটা জলের পাইপের মধ্যে দিয়ে। তাহলে এটি কি না, আমরা যদি কম্পেয়ার করি একটি মোটা জলের পাইপের মতো, তাহলে এর মধ্যে দিয়ে কি না বেশি পরিমাণে জল প্রবাহিত হবে। অর্থাৎ আমরা যদি তাপের সাথে কম্পেয়ার করি, তাহলে একই সময়ে দুটোই যদি আমরা 5 মিনিট যদি এর সাথে কন্ট্যাক্ট করে রাখি, তাহলে এর মধ্যে দিয়ে কি হবে, বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে। তাহলে যেহেতু বেশি পরিমাণে তাপ পরিবাহিত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে তাপ, একে আমরা তাপকে আমরা কিউ দিয়ে যদি ডিনোট করছি, প্রপোর্শনাল টু এ। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে, কারণ প্রথমটি প্রস্থচ্ছেদ কত ছিল, সরু ছিল, তার ক্ষেত্রে কম হচ্ছিল, দ্বিতীয়টির ক্ষেত্রে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেছে, তাহলে বেশি পরিমাণে তাপ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কিউ প্রপোর্শনাল টু এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে তত বেশি পরিমাণে তাপ প্রবাহিত হবে। অবশ্যই আমরা কি করেছি না, দুটো পদার্থের ক্ষেত্রেই আমরা θ1 আর θ2, অর্থাৎ একই উষ্ণ একই শীতল বস্তুর মাঝে আমি দুটো পদার্থকে রেখেছি, এবং অবশ্যই দুটোই লোহার তৈরি, দুটো সেম ম্যাটেরিয়ালের তৈরি। এক্সাম্পল হিসেবে আমরা লোহা নিয়েছি, অন্য কিছু নিতে পারো, কিন্তু দুটোই কিন্তু তোমাকে সেম ম্যাটেরিয়াল নিতে হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু দুটোই বস্তু আমাদের ফিক্স রয়েছে, তাহলে এদের মধ্যে যে উষ্ণতার পার্থক্য সেটি কি হবে, কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ধ্রুবক। আর কি কনস্ট্যান্ট থাকবে, আমরা বললাম যে দুটোকেই কিন্তু বললাম এক্সাম্পল হিসেবে 5 মিনিট আমরা লাগিয়ে রেখেছি। তাহলে 5 মিনিট মানে কি না, আমরা টাইমটা অর্থাৎ সময় কি আছে না, ধ্রুবক রয়েছে। আরেকটা জিনিস আমরা ধ্রুবক রেখেছি, কি বলতো না, দুটোই কিন্তু আমরা একই লেন্থের নিয়েছি, দুটোই একই দৈর্ঘ্যের। তাহলে দুটোর ক্ষেত্রে কি না, এল ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে যদি উষ্ণতার পার্থক্য যদি একই হয় এবং যদি সময় যদি ধ্রুবক থাকে, দৈর্ঘ্য যদি ধ্রুবক থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না, তাপ যতটা পরিবাহিত হবে সেটি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। এবার আমরা কি করলাম, আমরা নেক্সট আমরা আরেকটা জিনিস আমরা ভ্যারি করব। এবার আমরা নেক্সট করলাম কি না, দুটো একই প্রস্থচ্ছেদে নিয়ে নিলাম। দুটো একই প্রস্থচ্ছেদে নিয়েছি, এটি মনে করো 1 নম্বর এবং দ্বিতীয়টি 2 নম্বর। তো প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে পার্থক্য কি না, দুটোই একই পরিমাণ প্রস্থচ্ছেদ রয়েছে, দুটোই একই পরিমাণ চওড়া রয়েছে, এবং দুটোকে একই রকম 5 মিনিট আমরা লাগিয়ে রেখেছি ধরো। তো অর্থাৎ টাইম কনস্ট্যান্ট রয়েছে। আচ্ছা, দুটোরই প্রস্থচ্ছেদ একই, কিন্তু এখানে আমি ভ্যারি করেছি কি না, প্রথমটা দৈর্ঘ্য বেশি, দ্বিতীয়টার দৈর্ঘ্য কিন্তু ছোট। একই উষ্ণ শীতল বস্তু রয়েছে, তাদের মানে উষ্ণতার পার্থক্য একই থাকবে। তো এবার আমরা কি দেখবো যে একই পরিমাণে কি তাপ পরিবাহিত হবে, সেটা আমরা যদি লক্ষ্য করি, একটু যদি লক্ষ্য করার চেষ্টা করো, মনে করো এখান থেকে পরপর পরপর তাপ যাচ্ছে, তো এইভাবে তাপ গিয়ে পৌঁছাচ্ছে এই বস্তুটি। তো এই বস্তুটি শীতল বস্তুটি যত আমাদের বড় হবে পদার্থটি, তাহলে শীতল বস্তু তত দূরে অবস্থিত হবে।
যত ছোট হবে তত কি শীতল বস্তু কোথায় থাকবে, তত সামনে আসবে। শীতল বস্তুকে যে ছোট যখন হবে ওই পদার্থের দৈর্ঘ্য, তখন অনেক কাছে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এই তাপটি যখন এখানে পৌঁছাবে, তার পৌঁছাতে অনেক সময় লাগবে, এবং যত আস্তে আস্তে রাস্তায় যাবে তাহলে কি হবে না, ওই সময় যদি আমরা দেখি যত টাইম লাগছে তার থেকে কম সময়ে কি হবে না, শীতল বস্তুতে এখানে পৌঁছে যাবে। তার মানে একই সময়ে আমরা যদি লাগিয়ে রাখি তাহলে কি হবে না, শীতল বস্তুতে দ্বিতীয় ক্ষেত্রে বেশি পরিমাণে তাপ পৌঁছাবে। কারণ কি না, এখান থেকে এখানে মনে করো তাপ পৌঁছাতে 5 মিনিট টাইম লাগছে, তাহলে এখানে পৌঁছাতে কি 3 মিনিট টাইম লেগে যাচ্ছে ওই তাপটা পৌঁছাতে, তাহলে বাকি 2 মিনিটে কি আরো এক্সট্রা কিছু তাপ এসে পৌঁছে যাবে। তার মানে কি আমরা বলতে পারি দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে না, বেশি পরিমাণে তাপ এসে পৌঁছাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি না, দৈর্ঘ্যের সাথে কি ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, যার দৈর্ঘ্য ছোট সেখানে বেশি পরিমাণে তাপ পৌঁছাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কিউ প্রপোর্শনাল টু 1/L, যার দৈর্ঘ্য যত ছোট হবে সেই ক্ষেত্রে তত বেশি পরিমাণে তাপ পরিবাহিত হতে পারে। দেখো দুটোর ক্ষেত্রে আমরা একই উষ্ণ বস্তু শীতল বস্তু রেখেছি, তাহলে এই ক্ষেত্রে θ1 - θ2 ধ্রুবক হবে অবশ্যই। একই টাইম ধরে করেছি, তার মানে কি অবশ্যই সময় ধ্রুবক হবে। এবং কি এক্ষেত্রে কিন্তু লেন্থ ভ্যারি করেছি আমরা, কি না এরিয়া অর্থাৎ আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা ধ্রুবক ধরেছি। এবার আমরা নেক্সট কি করব না, নেক্সট আমরা আরেকটা জিনিস ভ্যারি করাতে যাচ্ছি। তো নেক্সট আমরা করলাম কি, আমরা এই যে θ1 θ2 ছিল, এদের যে উষ্ণতার পার্থক্য ছিল, উষ্ণতার পার্থক্যকে আমি চেঞ্জ করে দিলাম। অর্থাৎ মনে করো এখানে তোমার কোনো উষ্ণ বস্তু, অর্থাৎ মনে করো যে আগুনে তুমি লাগিয়ে রেখেছিলে সেটি ঠিকই আছে, এখানে মনে করো কোনো তুমি হয়তো জলে এখানে লাগিয়ে ডুবিয়ে রেখেছিলে আরেকটা প্রান্তকে। এবার আমরা এটাকে চেঞ্জ করে কি করলাম না, আমরা বরফে ডুবিয়ে দিলাম। তাহলে কি হয়ে যাবে না, আগের থেকে উষ্ণতার পার্থক্য কি হলো, বেড়ে যাবে। তাহলে আগের থেকে যেহেতু উষ্ণতার পার্থক্য বেড়ে যাচ্ছে, তাহলে কি ঘটবে আমরা একটু লক্ষ্য করব। তো প্রথম ক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রেই কি নিচ্ছি না, একই রকমের দৈর্ঘ্য নিচ্ছি, একই রকমের প্রস্থচ্ছেদ নিচ্ছি, একই পদার্থ নিচ্ছি, একই সময় ধরে আমরা তাপের ট্রান্সফার করছি। তো প্রথম ক্ষেত্রে আমরা কি করলাম না, এদের মধ্যে উষ্ণতার পার্থক্য যত রয়েছে, তো প্রথমটির সাপোজ ধরলাম আমার এক্সাম্পল ধরে নাও 90, এদিকে শীতল বস্তুটা প্রথমে জলে ডুবানো ছিল মনে করো 20 ছিল, এখন কি হয়েছে এদিকটা 90 যেমনই ছিল এখানে আমরা বরফে ডুবিয়ে দিয়েছি, মানে ধরে নাও 0 হয়ে গেছে, বরফের টেম্পারেচার কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যখনই আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে কোন ক্ষেত্রে বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে, যখন টেম্পারেচারের গ্যাপ কম থাকবে না যখন টেম্পারেচারের গ্যাপ বেশি থাকবে। তো এটার একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা লক্ষ্য করি, মনে করো θ1 যেটা রয়েছে, এখান থেকে তো তাপ যাচ্ছে, তুমি জলের সাথে যদি কম্পেয়ার করো, মনে করো θ1টা তোমার বাড়ির 3 তলার উপরে ট্যাঙ্ক, ওখানে জল স্টোর রয়েছে, ওখান থেকে কি হয়ে যাচ্ছে জল বিভিন্ন তোমার দোতলাতে জল যাচ্ছে, একতলাতে জল যাচ্ছে, গ্রাউন্ড ফ্লোরে জল যাচ্ছে, এইভাবে আস্তে আস্তে জল যাচ্ছে। তুমি কি করলে না, একবার ট্যাপ খুললে, কোথায় না দোতলাতে একটা ট্যাপ খুললে, একবার একতলাতে একবার ট্যাপ খুললে, তাহলে কোনটাতে বেশি জল পড়বে না? দেখো দোতলাতে যদি আমরা ট্যাপ খুলি, দেখবে যে 3 তলায় যদি জলের ট্যাঙ্ক থাকে, দোতলায় যদি ট্যাপ খুলি সেখানে জলের স্পিড যত হবে, আমরা যদি একতলাতে খুলি সেখানে জলের স্পিড কিন্তু অনেক বেড়ে যায়। তার মানে 3 তলা থেকে 2 তলার গ্যাপ যতটা, 3 তলা থেকে 1 তলার গ্যাপ কিন্তু তার থেকে অনেক বেশি। তার মানে টেম্পারেচারের গ্যাপ যত বেশি হবে, আমরা যদি তাপের সাথে তুলনা করি, তাহলে সেখানে বেশি পরিমাণে তাপ ফ্লো হবে। তার আমরা বলতে পারি কি, যে আমরা একই রকমের কিন্তু দুটোই কিন্তু আমরা কি নিয়েছি, একই পাইপ নিয়েছি, যদি জলের সাথে কম্পেয়ার করি একই রকমের পাইপ নিয়েছি, তাহলে আমরা বলতে পারি কি, that is q proportional to θ1 - θ2, অর্থাৎ এদের টেম্পারেচারের ডিফারেন্স যত বেশি হবে তত বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে। আমরা কি কি কনস্ট্যান্ট রেখেছি, প্রথমত একই রকম আমাদের লেন্থ আমরা কি করেছি, এক্ষেত্রে কনস্ট্যান্ট, দুটো একই দৈর্ঘ্যের সেম, দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, দুটোতে একই টাইম ধরে আমাদের, অর্থাৎ সময় ধ্রুবক, একই সময় ধরে আমরা লাগিয়ে রেখেছি। তো এইগুলো আমরা যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে আমাদের দেখছি কি, যত টেম্পারেচারের ডিফারেন্স বেশি হবে তত বেশি পরিমাণে কি হবে না, তাপ পরিবাহিত হবে। আরেকটা জিনিস কি না, আমরা একদম ইজিলি এটা বলতে পারি, এটা আর আমাদের অত ভাবার দরকার নেই, যে q প্রপোর্শনাল টু t, দ্যাট ইজ যেখানে l ধ্রুবক, a ধ্রুবক,
θ1 মাইনাস θ2 ধ্রুবক। টি ধ্রুবক কথার অর্থ কি, সরি টি কথার অর্থ কি, কিউ প্রপোর্শনাল টু টি কথার অর্থ, কিউ প্রপোর্শনাল টু টি করার কথার অর্থ না। তো এবারে কি করা হলো, তোমাকে বলা হলো যে তুমি একই পাইপ ব্যবহার করো, অর্থাৎ এল একই আছে, এও একই আছে, θ1 মাইনাস θ2 দেখো একই রেখেছি, θ1 মাইনাস θ2 একই, মানে তোমার তিনতলায় আছে জলের ট্যাঙ্ক, তুমি একতলাতে তুমি যে পাইপ, একই পাইপ দিয়ে তোমার কি হচ্ছে জল আসছে, তার মানে তিনতলা একতলা মানে একই রয়েছে, তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স। এবারে কি করলে, তুমি একবার 5 মিনিট ধরে জল কালেক্ট করলে, আর এবার কি করলে 10 মিনিট ধরে জল কালেক্ট করলে, কোন ক্ষেত্রে বেশি পরিমাণে জল কালেক্ট হবে না? 10 মিনিট ধরে যদি আমরা চালিয়ে রাখি তাহলে বেশি পরিমাণে জল কালেক্ট হবে। এটা সিম্পল ব্যাপার, যত বেশিক্ষণ ধরে আমরা চালিয়ে রাখবো তত বেশি পরিমাণে জল কালেক্ট হবে। একই রকম তাহলে যত বেশি সময় ধরে আমরা কানেক্ট করে রাখবো তত বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে। তাহলে আমরা এখান থেকে আমরা এতগুলো যেগুলো রয়েছে, একটা দুটো তিনটে চারটে, চারটেকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা কি লিখতে পারি, সবগুলোকে যদি আমরা কম্বাইন করি তাহলে বলতে পারি কিউ ইকুয়ালস টু আসবে, আচ্ছা প্রথমে প্রপোর্শনাল আকারে লিখে নিচ্ছি, কিউ প্রপোর্শনাল টু এ θ1 মাইনাস θ2, কারণ এগুলো সব সমানুপাতিক রয়েছে, এ রয়েছে θ1 মাইনাস θ2, টি ও সমানুপাতিক রয়েছে, ব্যস্তানুপাতিক রয়েছে একমাত্র এল, তাহলে এল কে আমরা নামিয়ে দেবো যেমন নিচে ছিল। তো এদেরকে আমরা জানি যে সমানুপাতিক তোলার জন্য আমাদের একটা কি করতে হয়, কনস্ট্যান্ট নিতে হয়। তো কনস্ট্যান্ট আমরা কি করলাম, কে নিয়ে নিলাম, কে এ θ1 মাইনাস θ2 টি বাই এল। এবারে এই কে কি না, কেটাকে বলছি আমরা সব সময় কি বলে থাকি, সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক তোলার জন্য আমরা এই সাইনটি ব্যবহার করে থাকি। তো সমানুপাতিক ধ্রুবক যে কে রয়েছে, এটি আমরা এবার একটু বোঝার চেষ্টা করবো যে এর বিশেষত্ব কি বা এটা কি জিনিস। দেখো আমরা যতগুলো এক্সাম্পল নিচে যতগুলো ক্রাইটেরিয়া করেছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, সবগুলোর ক্ষেত্রে আমরা বলেছি কি যে সবগুলোর ক্ষেত্রে আমরা সাইজ চেঞ্জ করেছি, লেন্থ চেঞ্জ করেছি, আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ করেছি, টেম্পারেচার ডিফারেন্স চেঞ্জ করেছি, টাইম চেঞ্জ করেছি, কিন্তু চেঞ্জ করিনি কি, আমরা চেঞ্জ করিনি মেটেরিয়াল। আমরা বলেছিলাম সব ক্ষেত্রে আমরা লোহা ব্যবহার করব। এবারে দেখো আমরা একটা মনে করো লোহার দণ্ড নিলাম, একটা মনে করো আয়রন, আরেকটা আমরা নিয়েছি মনে করো উড। একবার লোহা নিলাম, একবার কাঠ নিলাম, তো একই সাইজের মানে একই দৈর্ঘ্যের একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এরকম একই সময় ধরে এবং একই টেম্পারেচার ডিফারেন্সের মধ্যে দিয়ে যদি আমরা একটা কাঠের টুকরোকে রেখে দিই এবং একটি আয়রনের টুকরোকে যদি রেখে দিই, তাহলে উভয় ক্ষেত্রেই কি হবে, দুজনেরই এরিয়া একই, দুজনেরই টেম্পারেচার ডিফারেন্স একই, দুজনেরই কি না লেন্থ একই, দুজনেরই কি টাইম একই, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রে কি একই পরিমাণে তাপ যাবে না? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে লোহার মধ্য দিয়ে বেশি পরিমাণে তাপ পরিবাহিত হচ্ছে। তার মানে এগুলো সবগুলো একই, এ একই, θ1 মাইনাস θ2 একই, টি একই, এল একই, সবগুলো একই, কিন্তু তার ক্ষেত্রে কিউ আলাদা হয়ে যাচ্ছে। তার কারণ কি, নিশ্চয়ই লোহার কে আলাদা, কাঠের কে আলাদা। এই কেটাকে আমরা বলছি কি তাপ পরিবাহিতাঙ্ক, বা কেটাকে বলছি আমরা থার্মাল কন্ডাক্টিভিটি, বা বলছি আমরা তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে যার ক্ষেত্রে কিউ বেশি হবে তার ক্ষেত্রে অবশ্যই কি কে বেশি হবে, কারণ কি না কিউ প্রপোর্শনাল টু কে। তার মানে আমরা যে তাপের সুপরিবাহী অর্থাৎ যে সহজে তাপ পরিবহন করবে তার কে এর ভ্যালু বেশি হবে। অর্থাৎ আমরা যদি কম্পেয়ার করি লোহা এবং উড অর্থাৎ কাঠ যদি আমরা কম্পেয়ার করি তাহলে কার ক্ষেত্রে বেশি হবে না, লোহার ক্ষেত্রে কিন্তু তাপের যে পরিবহন সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে, অর্থাৎ তাপের থার্মাল কন্ডাক্টিভিটি আয়রনের অনেক বেশি হয়। তাপের পরিবহন কিউ ইকুয়ালস টু, তাহলে আমরা কি জানলাম, কে এ θ2 মাইনাস θ1 টি ডিভাইডেড বাই এল। তাহলে আমরা এই যে কে এ θ2 মাইনাস θ1 স্মল টি বাই এল আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা এর কি বের করতে পারবো না, এর একক এবং আমরা এর মাত্রা বের করতে পারবো। তো এর যদি আমরা একক যদি লক্ষ্য করি, সিজিএস পদ্ধতিতে এর একক কত হবে,
সিজিএস পদ্ধতিতে এর একক হবে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, প্রথমে আমরা কে টা বের করে নিচ্ছি। তাহলে কে সমান আসবে কিউ এল বাই এ থিটা 2 মাইনাস থিটা 1 ডিভাইডেড বাই টি। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা ইউনিটগুলো পরপর বসিয়ে দিচ্ছি। না, তাপের সিজিএস পদ্ধতিতে একক কি ক্যালোরি, দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক কি সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, উষ্ণতার পরিবর্তনের একক কি হবে না ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সময়ের একক কত হবে সেকেন্ড। তাহলে এইগুলোকে যদি আমরা ঠিকঠাক ভাবে যদি সাজিয়ে লিখি, তাহলে আমাদের একটি সেন্টিমিটারের সঙ্গে একটা সেন্টিমিটার যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের ইউনিট আসবে কি ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এটি আমাদের সিজিএস পদ্ধতিতে আমাদের ইউনিট। তাহলে আমরা যদি এসআই পদ্ধতিতে নির্ণয় করি, তাহলে এসআই পদ্ধতিতে আমরা একই রকম ভাবে তাপের একক কি হয়, এসআই পদ্ধতিতে জুল বসিয়ে দিলাম, ইনটু মিটার দৈর্ঘ্যের একক, ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার। আচ্ছা, উষ্ণতার পার্থক্যের একক এসআই পদ্ধতিতে কত হয় কেলভিন, দ্যাট ইজ আমরা কেলভিন বসিয়ে দিলাম। সময়ের একক কি আমাদের সেকেন্ড আমরা বসিয়ে দিলাম। তাহলে একটি মিটারের সঙ্গে একটি মিটার কাটলো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি জুল সেকেন্ড ইনভার্স, কেলভিন ইনভার্স, মিটার ইনভার্স, এই আকারে আমরা লিখতে পারি। আবার দেখো, আমরা জানি কি না পাওয়ার বা ক্ষমতা, ক্ষমতা সমান আমরা লিখতে পারি কি না ক্ষমতা সমান আমরা বলতে পারি এইভাবে কার্য বাই সময়। তো এসআই পদ্ধতিতে কার্যের একক কি হয়, এসআই পদ্ধতিতে কার্যের একক হয় জুল। তাহলে আমরা জুল পার সেকেন্ড, একে আমরা বলতে পারি কি ওয়াট। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি ওয়াট, তাহলে এটিকে আমরা ওয়াট লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি এর ইউনিট কত আসবে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এইভাবেও আমরা লিখতে পারি। এরপর আমরা যদি আসি, এর আমরা বের করতে চাচ্ছি কি না, এরপর আমরা এর মাত্রা বের করতে চাচ্ছি। তাহলে মাত্রা কিভাবে বের হবে, তো মাত্রা বা ডাইমেনশন আমরা কিভাবে বের করব। তো মাত্রা বা ডাইমেনশন যদি বের করতে হয়, তাহলে আমাদের পরপর আমাদের মাত্রাগুলো বসিয়ে যাব। তাপ, তাপ এক প্রকার শক্তি, তাহলে এর মাত্রা কত হবে m l স্কয়ার t টু দি পাওয়ার -2। দৈর্ঘ্যের মাত্রা কি হবে l, ক্ষেত্রফলের মাত্রা কি হবে না l স্কয়ার। টেম্পারেচার ডিফারেন্স বা উষ্ণতার পার্থক্য, তার মাত্রা কি হবে না আমরা ক্যাপিটাল থিটা ইনভার্স বা আমরা কেলভিন ইনভার্স বা কে ইনভার্স এই আকারে আমরা লিখতে পারি। তাহলে এটিকে আমরা যদি সেটি কে লিখেছি, তাহলে আমাদের যাতে গুলিয়ে না যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে এরকম আমরা সাইন ব্যবহার করছি ক্যাপিটাল থিটা। এবং আমাদের টাইম রয়েছে, তাহলে টাইম আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের যদি ক্যালকুলেশন করি, তাহলে একটি এল এর সঙ্গে একটি এল যদি কাটে, তাহলে আমরা লিখতে পারি আসবে কি m l t টু দি পাওয়ার -3 ক্যাপিটাল থিটা -1। তাহলে আমাদের তাপ পরিবাহিতাঙ্কের k এর মাত্রা কত হবে, m l t টু দি পাওয়ার -3 m l t টু দি পাওয়ার -3 ক্যাপিটাল থিটা ইনভার্স। এটি হলো কি না আমাদের তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। তো আমরা এখান থেকে আমরা যে এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম, দ্যাট ইজ q ইকুয়ালস টু k a থিটা 2 মাইনাস থিটা 1 t বাই l, এই যে ফর্মুলাটি আমরা ডিরাইভ করেছি, এটি কি না এটি কিন্তু আমাদের অবশ্যই যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, এটি আমাদের মনে রাখতে হবে। মানে ইকুইলিব্রিয়াম করার কথার অর্থ কি না, সাপোজ ধরো এটি আমাদের যদি কোনো হট বডি হয়, মানে উষ্ণ যদি কোনো বস্তু হয়, এবং এটি যদি আমাদের কোল্ড অর্থাৎ যদি শীতল কোনো বস্তু যদি হয়, তো একে যদি আমরা কানেক্ট করি,
একে যদি আমরা একটি রড দিয়ে যদি আমরা কানেক্ট করি, রড হোক, যে কোনো কাঁচ হোক, যে কোনো পদার্থ দিয়ে যদি আমরা কানেক্ট করি, তাহলে তার ক্ষেত্রে আমরা তাপ পরিবহন হচ্ছে কত কিউ, এবং তারই আমরা ফর্মুলা বের করেছি কি, এই ফর্মুলাটি আমরা বের করেছি। তো এখান থেকে দেখো যে এই যে ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই তখনই হবে যদি এটি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। ইকুইলিব্রিয়াম করার কথার অর্থ না, সবার প্রথমে যখনই আমরা একে কানেক্ট করে দেব তখন কি ঘটবে না, এই যে প্রান্তটি যেহেতু এটি গরম বস্তুর সঙ্গে বা উষ্ণ বস্তুর সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে, তাহলে সাপোজ ধরো এইভাবে পরপর এরা রয়েছে পাশে পাশে, এইভাবে রয়েছে, তাহলে প্রথম জন কি হলো না, সাপোজ প্রথম জন এখান থেকে 100 সংগ্রহ করলো, সাপোজ উদাহরণ দিয়ে যদি বলি 100 সংগ্রহ করলো। তো সংগ্রহ করার পর এ মনে করো ঠিক প্রথম সেকেন্ডে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এ সাপোজ সংগ্রহ করে কিছুটা পরিমাণ, সাপোজ ধরো আমি এক্সাম্পল দিচ্ছি 10 কি করলো না, নিজে অ্যাবজর্ব করে নিল, এবং বাকি পড়ে থাকবে কে 90, তাহলে পরের জনকে ও 90 দিয়ে দিল, এবং পরের জন 90 পাওয়ার পর পরের জন কি করলো না, সাপোজ এক্সাম্পল দিচ্ছি 9 খেয়ে নিল, তাহলে পরের জন যদি 9 খেয়ে নেয় তাহলে তার পরের জনকে কত দিবে, 81। তাহলে এইভাবে হিটটি ট্রান্সফার হচ্ছিল সবার প্রথম। কিন্তু কিছুক্ষণ পর কি হবে না, কিছুক্ষণ পর এ প্রথমবার তাহলে 10 খেয়েছে, পরের বার মেবি 9 খাবে, এইভাবে আস্তে 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 অ্যাবজর্ব করতে থাকবে। যত অ্যাবজর্ব করতে থাকবে, অ্যাবজর্ব করতে করতে কি ঘটবে না, এর উষ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো উষ্ণতা বাড়তে বাড়তে কতই গিয়ে পৌঁছাবে না, উষ্ণতা বাড়তে বাড়তে এটি আমাদের 100 যদি আমরা এর যদি আমরা উষ্ণতা যদি আমাদের সাপোজ আমরা 100 যদি ধরি, তাহলে এর মোটামুটি 100 এর কাছাকাছি চলে আসবে। এই প্রান্তটি একদম এই প্রান্তটি 100 এর কাছাকাছি চলে আসবে। সাপোজ আমাদের ধরে নিচ্ছি 99.99 এরকম কিছু একটি চলে আসছে, এবং এখানেও কিন্তু আমাদের একটি টেম্পারেচারে আমাদের মেবি 40 বা এই ধরনের কিছু একটি প্রান্তে আমাদের পৌঁছে যাবে। তো 40 বা আমরা একটু বাড়িয়ে বলছি, সাপোজ 80 এরকম পৌঁছে গেছে। এর পরে কিন্তু আমরা যতই টাইম অতিবাহিত হোক না কেন, এইটি কিন্তু সেরকম ভাবে এটি আর এটি কিন্তু সেরকম ভাবে কিন্তু পরিবর্তন হবে না। তার মানে এখন কি এগুলো ওরা যতটা নিজেদের অ্যাবজর্ব করে ততটা অ্যাবজর্ব করে নিয়েছে, এরপর বাকি হিটটি কিন্তু হট বডি থেকে কোল্ড বডিতে ট্রান্সফার করছে, এবং সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই ফর্মুলাটি আমরা প্রয়োগ করতে পারি। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা আমরা যদি বলি কি লিখতে পারি, তাহলে দেখো আমরা Q ইকুয়ালস টু লিখে নিয়েছি, জেনে নিয়েছি কি K A θ1 মাইনাস θ2 T/L। তাহলে আমরা কি করতে পারি, A ইকুয়ালস টু 1 নিয়ে নিলাম, L ইকুয়ালস টু 1 নিয়ে নিলাম, T ইকুয়ালস টু 1 নিয়ে নিলাম, এবং θ1 মাইনাস θ2 এটিকেও আমরা 1 নিয়ে নিলাম। তাহলে দেখো কি পাবো, Q ইকুয়াল টু K পাবো না, পাবো না, অবশ্যই পাবো, কারণ এগুলোকে আমি A1 নিয়ে নিয়েছি, θ1 মাইনাস θ2 1, L1 T1, তাহলে Q ইকুয়ালস টু K হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না, A ইকুয়াল টু 1 মানে কি হয়ে যাচ্ছে, একক ক্ষেত্রফল। L ইকুয়ালস টু 1 মানে কি, একক দৈর্ঘ্য। T equals to 1 মানে কি, একক সময়। θ1 minus θ2 মানে কি বোঝাচ্ছে না, একক উষ্ণতার পার্থক্য। Q equals to K মানে যতটা পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে। তাহলে আমরা যদি একটি সংজ্ঞার আকারে বলি তাহলে কেমন হবে সংজ্ঞাটি, না এখান থেকে স্টার্ট করব, যে একক উষ্ণতার পার্থক্যের মধ্যে যদি আমরা একটি একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্য সম্পন্ন কোনো একটি পদার্থকে যদি আমরা একক সময় ধরে যদি রাখি, তাহলে তার মধ্য দিয়ে যতটা পরিমাণ তাপ প্রবাহিত হবে তাকে আমরা বলবো কি না, ওই পদার্থের তাপ পরিবাহিতা। তাহলে কোথা থেকে স্টার্ট করব, এখান থেকে। একক উষ্ণতার পার্থক্য বিশিষ্ট, একক উষ্ণতার পার্থক্য বিশিষ্ট θ1 মাইনাস θ2 যেটি রয়েছে এদের মধ্যে একক উষ্ণতা, মানে এটি যদি আমার 17 ডিগ্রিতে যদি থাকে, আচ্ছা একটু বেশি ধরি, এটি যদি আমাদের 71 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে, এটি অবশ্যই 70 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে। একক উষ্ণতার পার্থক্যের মধ্যে আমরা যদি একক দৈর্ঘ্যের, অর্থাৎ এর দৈর্ঘ্য কি হবে একক, একক কথার অর্থ না, আমরা যদি যেহেতু সেন্টিগ্রেড নিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য কত, 1 সেন্টিমিটার, যে সিজিএস আমরা বলছি একক দৈর্ঘ্য। এর প্রস্থচ্ছেদ কত না বলেছি একক ক্ষেত্রফল, অর্থাৎ এর প্রস্থচ্ছেদ কত হবে না 1 সেন্টিমিটার স্কয়ার।
এবং একক সময় মানে 1 সেকেন্ড ধরে যদি আমরা একে লাগিয়ে রাখি তাহলে এর মধ্যে দিয়ে যতটা পরিমাণ তাপ প্রবাহিত হবে তাকেই বলবো কি না আমরা ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কার উপরে নির্ভর করে? অবশ্যই মেটেরিয়ালের উপর নির্ভর করে। তো আমরা যদি লোহা নিই তার আলাদা হবে, রূপো যদি নিই তার ক্ষেত্রে আলাদা হবে, তামা যদি নিই তার ক্ষেত্রে আলাদা হবে, সোনা যদি নিই তার ক্ষেত্রে আলাদা হবে, পশম নিলে আলাদা হবে, কাঁচ নিলে আলাদা হবে, প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। এবং এই যে মানটি, এই মানটি তার দৈর্ঘ্যের উপর, প্রস্থচ্ছেদের উপর, ক্ষেত্রফলের উপর কোনো কিছুর উপরই নির্ভর করবে না, এটা সম্পূর্ণ তার নিজস্ব বৈশিষ্ট্য। তো আমরা ক্যালকুলেশনের সাহায্যে দেখলাম যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক আলাদা আলাদা। তো বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক যে আলাদা আলাদা হয় সেটি এক্সপেরিমেন্টের সাহায্যেও দেখানো যায়। তো এর জন্য বিজ্ঞানী ইঞ্জেন হজ একটি এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি কি নিয়েছিলেন? একটি বড় কন্টেনার নিয়েছিলেন, একটি চৌবাচ্চা ধরে নাও, এটি ধাতব পদার্থ দিয়ে তৈরি, এবং কি করলেন না ইনি এতে জল ঢেলে দিলেন। এর নিচে কি করলেন? বুনসেন বার্নার মাধ্যমে একে উত্তপ্ত করার ব্যবস্থা করলেন, এবং এই যে পুরো সিস্টেমটা রয়েছে পুরো সিস্টেমের জন্য কতগুলো ছিদ্র করে দিলেন ওর গায়ে, অবশ্যই জল ঢালার আগে, না হলে তো সব জল বেরিয়ে যাবে। এবারে কি হলো না ওই প্রত্যেকটি ছিদ্রতে আলাদা আলাদা মেটেরিয়াল প্রবেশ করালেন, কিছুটা ভেতরে রয়েছে এবং কিছুটা বাইরে। একটিতে লোহা মনে করো, একটিতে সোনা, একটিতে রূপো, প্রত্যেকটি একই দৈর্ঘ্যের এবং একই প্রস্থচ্ছেদের এভাবে প্রবেশ করালেন, এবং প্রত্যেকটারই সম পরিমাণ ভেতরে রয়েছে। এবারে কি করলেন যে এই যে পদার্থগুলো রয়েছে এই পদার্থগুলোর উপরে কি করলেন না এর উপরে মোমের প্রলেপ দিয়ে দিলেন। তো মোমের প্রলেপ দিয়ে দিলেন, এবং বুনসেন বার্নার এবারে কি করলেন? রাখা ছিল বুনসেন বার্নার, এবারে জ্বালা হলো। প্রথম থেকে জ্বালা ছিল না, এইবার জ্বালা। এবার আমরা কি করলাম না বুনসেন বার্নারে আমরা কি করলাম? জেলে দিলাম। যখনই জেলে দিলাম কি হবে? এর তাপ পাবে। তাহলে তাপ যখনই দেবে তখন কি করবে না এর ভেতরে জল আছে, জল কি করবে না ওই তাপ সংগ্রহ করবে, এবং তাপ নেওয়ার ফলে কি জলের উষ্ণতা বৃদ্ধি পাবে। তো জলের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার পর দেখা গেল কিছুক্ষণ পর যে এর বাইরে যে মোমের আস্তরণ রয়েছে সব পদার্থের ক্ষেত্রে সমান পরিমাণে গলছে না, রূপোর জন্য সব থেকে বেশি পরিমাণে গলেছে, এবং পর্যায়ক্রমে লোহা, তামা এগুলোর ক্ষেত্রে ক্রমে ক্রমে কি হয়েছে না কম পরিমাণে গলেছে। তার মানে আমরা যদি দেখি যে সাপোজ রূপোতে সব থেকে বেশি পরিমাণে যদি গলে, তাহলে এখানে বোঝা যাচ্ছে কি নিশ্চয়ই যে তাপটি, সে তাপটি রূপোর মধ্য দিয়ে সব থেকে বেশি দূর যেতে পেরেছে, লোহাতে বা তামাতে তার থেকে কম পরিমাণে গেছে। এবং কাঠ রাখা হয়েছে, কোথাও কাঁচ রাখা হয়েছে, কাঠ এগুলোর ক্ষেত্রে সব থেকে কম দূরত্ব পর্যন্ত গেছে। তার মানে বোঝা যাচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু তাপ বেশি দূর পর্যন্ত পৌঁছতে পারছে না, যার জন্য কি না মোম বেশি পরিমাণে গলছে না। কিন্তু রূপোতে কি হয়ে যাচ্ছে? ওর উপরে যতটা পরিমাণ মোম লাগানো ছিল প্রায় পুরো মোমটাই গলে গিয়েছে। তার মানে বলতে পারি আমরা রূপোর মধ্য দিয়ে বেশি পরিমাণে তাপ পরিবাহিত হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি রূপোর থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্কের মান সব থেকে বেশি, এবং এর সাথে সাথে আমরা বলতে পারি বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্ক আলাদা আলাদা হয়। এবারে আমরা তাপের পরিবহনের সঙ্গে তড়িতের পরিবহনের আমরা একটু কম্পারিজন করব। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম কি না কিউ তাপ সমান কি হয় না তাপের পরিবহন সমান আমরা বলতে পারি কে এ থিটা 1 মাইনাস থিটা 2 টি বাই এল। তো এখান থেকে আমরা বলতে পারি কি কিউ বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু বলতে পারি কে এ থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইডেড বাই এ। তো কিউ বাই টি কে আমরা বলছি কি কিউ কে কি বলেছি না কিউ হচ্ছে প্রবাহিত তাপের পরিমাণ, টি অর্থাৎ কি সময়, তাহলে প্রতি একক সময়ে তাপ পরিবহনের হার আমরা পেয়ে যাচ্ছি। একে আমরা বলতে পারি কি তাপীয় প্রবাহ মাত্রা। তাপীয় প্রবাহ মাত্রা সমান আমরা বলতে পারি কে এ থিটা 1 মাইনাস থিটা 2 বাই এল, যেখানে অবশ্যই কি থিটা 1 গ্রেটার দেন থিটা, কারণ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ পরিবাহিত হয়।
আমরা কি করলাম না এর সাথে কম্পারিজন স্টাডি করব বলেছি কার না তড়িতের। তো তড়িৎ কোথা থেকে কোথায় প্রবাহিত হয় না দেখবে ব্যাটারিতে যদি তোমরা লক্ষ্য করো ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভে তড়িৎ প্রবাহিত। তো পজিটিভ কাকে বলবো না যেটি উচ্চ বিভব তাকে আমরা বলি পজিটিভ, আর যেটি নিম্ন বিভব তাকে আমরা জেনারেলি বলে থাকি নেগেটিভ। তাহলে তড়িৎ কোথা থেকে কোথায় পরিবাহিত হয় না উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। আমরা ধরে নিচ্ছি উচ্চ বিভবকে আমরা V1 দিয়ে ইন্ডিকেট করলাম এবং নিম্ন বিভবকে V2 দিয়ে ইন্ডিকেট করলাম। তাহলে যেমন এখানে আমরা কি করেছিলাম উষ্ণ এবং শীতলকে আমরা θ1 এবং θ2 দিয়ে ইন্ডিকেট করেছিলাম, এক্ষেত্রে সেরকম উচ্চ বিভবকে আমরা V1 এবং নিম্ন বিভবকে আমরা V2 দিয়ে ইন্ডিকেট করেছি। তো θ1 এবং θ2 কে আমরা যখন কানেক্ট করে দিই একটি পদার্থ দিয়ে তখন তার মধ্যে দিয়ে কি হচ্ছে না তাপ প্রবাহিত হচ্ছে Q পরিমাণ T সময়, সেখান থেকে আমরা তাপীয় প্রবাহ মাত্রা পেয়েছি। না একই রকম উচ্চ বিভব এবং নিম্ন বিভব মানে পজিটিভ আর নেগেটিভের মাঝে যদি আমরা একটি তার দিয়ে কানেক্ট করে দিই এবং যদি V1 যদি গ্রেটার দেন V2 হয় অবশ্যই বেশি হবে, কারণ না আমরা বলেছি পজিটিভ থেকে নেগেটিভে যায়। তো পজিটিভটাকে আমরা উচ্চ বিভব বলেছি V1, আর V1 থেকে V2 যদি আমরা কানেক্ট করি তবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবতে তড়িৎ পরিবাহিত হবে। তো আমরা এবারে কি করলাম না এখান থেকে বিজ্ঞানী ওহম একটি সূত্র দিয়েছিলেন। বিজ্ঞানী ওহম কি সূত্র দিয়েছিলেন? উনি বলেছিলেন যে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তো ওনার যে সূত্রটা ছিল সেই সূত্রটি ছিল V1 - V2 that is equal to I into R। তো আইটাকে বলা হচ্ছে কি না তড়িৎ প্রবাহ মাত্রা। যেমন এখানে আমরা তাপীয় প্রবাহ মাত্রা Q/T বলেছি, সেরকম এখানে I কে বলা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা। আর কে কি বলা হচ্ছে রোধ। তড়িতের ক্ষেত্রে আর কে বলা হচ্ছে রোধ। রোধ কথার অর্থ কি? রোধ কথার অর্থ হলো সোজা কথায় বাধা। কোনো একটি তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হতে চায় তাকে যতটা পরিমাণ বাধার সম্মুখীন হতে হয় তাকে আমরা বলি কি রোধ। তো এখান থেকে আমরা যদি বলি I equals to আমরা বলতে পারি এই সমীকরণটিকে V1 - V2 by R এই আকারে আমরা লিখতে পারি। আবার তড়িৎ কি না তড়িৎ হলো না একক সময়ে যতটা পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা বলি কি তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ আধান বাই সময়। তাহলে আমরা আধানকে যদি আমরা Q দিয়ে ইন্ডিকেট করি তাহলে I equals to আমরা বলতে পারি কি Q/T that is equal to কত হবে V1 - V2 by R আমরা বলতে পারি। তো যেখানে Q I টাকে বলেছি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা, তার মানে নিশ্চয়ই Q/T ও কি হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা যদি এই দুটো সমীকরণ যদি আমরা একটু লক্ষ্য করি, প্রথমত এই যে সমীকরণটি আমরা লিখেছি এই সমীকরণটি এবং এই দিকের যে সমীকরণটি, তো আমরা এটিকে আরেকটু আমরা যদি সাজিয়ে গুছিয়ে লিখে নিই তাহলে এরকম আসবে Q/T এটি কি তাপীয় প্রবাহ মাত্রা, যেখানে Q তাপ T সময়, এটাকে আমরা লিখলাম কি θ1 - θ2 লিখে দিলাম। আচ্ছা এই যে K আছে একে যদি আমরা নিচে নামিয়ে দিই কেমন হবে না এইভাবে আমরা নিচে নামিয়ে দিতে পারি। তাহলে নিচে যদি নামিয়ে দিই তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পাবো। তো এই সমীকরণটিকে আমরা বলছি ধরো 1 নম্বর সমীকরণ। এদিকে আমরা দেখো একই ধরনের একটি সমীকরণ পেয়েছি। এই সমীকরণটি কি Q/T এটি ছোট q, এটিকে বলছি আমরা আধান that is V1 - V2 by R, এটিকে বলছি 2 নম্বর সমীকরণ। তো দেখো দুটো একই রকম, Q/T কে বলছি তাপীয় প্রবাহ মাত্রা, স্মল Q/T কে বলছি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা। দেখো θ1 - θ2 ছিল কি না উষ্ণতার পার্থক্য, V1 - V2 কি না বিভবের পার্থক্য। এটি কি তাপ কোথায় যায় না θ1 থেকে θ2 দিকে যায়, অর্থাৎ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার থেকে। আর V1 - V2 এখানে তড়িৎ কোন দিকে যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তার মানে আমরা যদি দুটোকে যদি কম্পেয়ার করি একদম যদি কম্পেয়ার করি তাহলে ছোট কিউ অর্থাৎ আধানের সাথে আমরা আধান স্মল কিউ এর সাথে আমরা কম্পেয়ার করতে পারি কি তাপ বা কিউ কে আমরা কি করতে পারি তুলনাযোগ্য বলতে পারি, একই ধরনের।
θ1 মাইনাস θ2, অর্থাৎ উষ্ণতার পার্থক্যকে আমরা বিভবের পার্থক্যের সঙ্গে তুলনা করতে পারি। V1 মাইনাস V2 এর সঙ্গে তুলনাযোগ্য। তাহলে আমরা বলতে পারি কি R এর সাথে L/K এর তুলনাযোগ্য। তাহলে R অর্থাৎ একে আমরা বলছি কি রোধ, L/K এর সঙ্গে তুলনাযোগ্য। যেহেতু R L/K এর সঙ্গে তুলনাযোগ্য, তাহলে R কে যদি আমরা রোধ বলতে পারি, তাহলে L/K কে আমরা বলতে পারি কি তাপীয় রোধ। কারণ কি একই ধরনের, এটি তাপের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এবং ওটি তড়িতের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তাহলে L/K কে আমরা বলতে পারি কি না তাপীয় রোধ। তাহলে কম্পেয়ার করে আমরা L/K কে আমরা বলছি কি তাপীয় রোধ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে সাথে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে।